Good morning, dear student. Welcome to the Way Up Solution #1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 41। সকলকে 41তম ক্লাসে স্বাগত জানাই। তো আপকামিং তোমাদের যে এক্সামগুলো রয়েছে সেটাকে টার্গেট করেই এই ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের ফেব্রুয়ারি মাসের যদি ক্লাস রুটিন দেখো, এখানে কার কখন ক্লাস হয় লেখা আছে এবং আমার 8:30 থেকে ক্লাস তোমরা পাচ্ছ। এবং প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপেও পাবে। টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করবে, অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপে। প্রত্যেকে দেখে রাখো। এবং চলো আজকের ক্লাসের আলোচনা শুরু করব। সকলে সেশনটি প্রথমে লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। তো একটা সহজ কোশ্চেন দিয়ে আমরা আলোচনা শুরু করব। তো জাতীয় উদ্যানে কোনটি সংরক্ষণ করা হয়? সামগ্রিক বাস্তুতন্ত্র, ফ্লোরা ফনা, কেবল ফ্লোরা, কেবল ফনা। তো ফ্লোরা ফনা এগুলো বাস্তুতন্ত্র সম্পর্কিত ওয়ার্ড, এগুলো সম্পর্কে আমাদের আগে থেকে পরিচিত থাকতে হবে। ফ্লোরা হচ্ছে কি বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদকুল, সেটাকে বলা হচ্ছে ফ্লোরা। ফ্লোরা ফুল, ফ্লোরা, তো এই ফ্লোরা এইভাবে মনে রাখতে পারো উদ্ভিদ সংক্রান্ত বিষয়। এবং ফনা, ফনা হচ্ছে বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত প্রাণীকুলকে বোঝানো হয়। তাহলে ফ্লোরা এবং ফনা দিলে সব কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্কে আমাদের সংরক্ষণ করা হয় অপশন বি, এটা মনে রাখবে। সঠিক উত্তর আছে। ফনাটা তুমি সাপের ফনা এরকম স্টাইলে মনে রাখতে পারো, যেটা তোমার সুবিধা হয় আর কি। ওকে, তাহলে ফ্লোরা এটার আলাদা করে লিখব। ফ্লোরা বলতে কি বোঝায়? ফ্লোরা বলতে বোঝায় বাস্তুতন্ত্রের অন্তর্গত সমস্ত উদ্ভিদ, আর ফনা হচ্ছে প্রাণী বোঝাচ্ছে। পরবর্তী কোশ্চেন, ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় নিম্নের কোন তারিখে? দারুণ একটা প্রশ্ন, প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর। ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় কোন তারিখে? 28 অক্টোবর, 28 সেপ্টেম্বর, 27 জুলাই, 28 ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাস চলছে এবং শেষের দিকেই। 28 ফেব্রুয়ারি এই দিন কিন্তু ন্যাশনাল সায়েন্স ডে, বা এটাকে যেটা আমরা বলছি জাতীয় বিজ্ঞান দিবস। আমাদের ভারতবর্ষের ফিজিক্সে কে প্রথম নোবেল পুরস্কার পায় বলতো? পদার্থবিদ্যায় জাতীয় বিজ্ঞান দিবস। আমরা জানি যে রমন এফেক্টের জন্য বিজ্ঞানী CV রমন তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো সেই রমন এফেক্ট, CV রমনের কে কেন্দ্র করে এই 28 ফেব্রুয়ারি ইম্পর্টেন্ট, যেদিন মনে হয় রমন এফেক্ট তো ওইটা আবিষ্কার করে, সেই ডেটটাকেই ধরা হয় সম্ভবত, একটু দেখতে হবে। জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয় 28 ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাসের কিছু উল্লেখযোগ্য ডেট যদি দেখো, 2 ফেব্রুয়ারি আছে ওয়েটল্যান্ড ডে, এটা খুব ইম্পর্টেন্ট। 21 ফেব্রুয়ারি আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ 2 হলো, 21 হলো, পাশাপাশি এই ন্যাশনাল সায়েন্স ডে খুব ইম্পর্টেন্ট। একটা কোশ্চেন হতে পারে ডে রিলেটেড। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। বস্তুর, আচ্ছা আর একটা রমন এফেক্টের কথা যখন বললাম, এটা একটু প্রশ্ন আসে, রমন এফেক্টটা আলোর বিচ্ছুরণ নাকি আলোর বিক্ষেপণ? এটা নিয়ে কিন্তু একটা তোমাদের মাঝে ভুল ভ্রান্তি হয় অনেক সময়। রমন এফেক্ট, রমন এফেক্ট বানানটা একটু ভুল হতে পারে, যাই হোক এটা হচ্ছে আলোর বিক্ষেপণ। মনে রাখবে আলোর বিক্ষেপণ, বিক্ষেপণ যার ইংরাজি হচ্ছে স্ক্যাটারিং অফ লাইট। কি বলা হয়? স্ক্যাটারিং অফ লাইট। আলোর বিচ্ছুরণ আর বিক্ষেপণ সম্পূর্ণ আলাদা ঘটনা।
আলোর বিচ্ছুরণ মানে আলো বিচ্ছুরিত হয়ে ছড়িয়ে যাচ্ছে, আর বিক্ষেপণ মানে ধাক্কা লেগে ডিরেকশন চেঞ্জ হচ্ছে। তো বিচ্ছুরণের ইংরাজি হচ্ছে ডিসপারশন, ডিসপারশন অফ লাইট অর্থাৎ আলোর বিচ্ছুরণ, আর স্ক্যাটারিং অফ লাইট অর্থাৎ আলোর বিক্ষেপণ। তো এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, ইতিমধ্যে এসেওছে। আচ্ছা বলো, বস্তুর অবস্থান বা বাহ্যিক আকৃতির জন্য বস্তুতে যে শক্তি সঞ্চিত হয় তাকে কি বলে? তো আমরা বস্তুর অবস্থা নির্ণয় করতে গিয়ে দুটো অবস্থা পাই, একটা হচ্ছে স্থিতি, একটা গতি। স্থিতি অবস্থা এবং গতি দুটো অবস্থার কথা বলি। স্থিতি মানে তুমি যদি পারিপার্শ্বিক বস্তুগুলো সাপেক্ষে স্থির থাকো, সেই অবস্থাটাকে স্থিতি বলা হয়। আর গতিটাও একই রকম, পারিপার্শ্বিক পরিবেশের সাপেক্ষে বা অবস্থার সাপেক্ষে তুমি যদি গতিশীল থাকো, সেই অবস্থাটাকে বলা হয় গতি। ঠিক আছে, এবার গতিটাকে আবার বিভিন্ন রকম গতি রয়েছে, এবং তারপর আসবে গতি শক্তি বলে একটা কথা রয়েছে, এবং স্থিতি শক্তি বলে একটা কথা রয়েছে। বস্তু স্থির থাকা অবস্থায় তার অবস্থান আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি অর্জিত হয়, শক্তি সঞ্চিত হয়, তাকে স্থিতিশক্তি বলা হয়। স্থিতিশক্তি মানে হচ্ছে ইংরেজিতে এটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, এটা মনে রাখবে। আর গতিশক্তি মানে সেটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। কি বলা হবে? কাইনেটিক এনার্জি। তো কোনো বস্তুর স্থিতিশক্তি প্লাস গতিশক্তি এটা অলওয়েজ ধ্রুবক থাকে। যখন বস্তু গতিশীল হয় তখন স্থিতিশক্তিটা গতিশক্তিতে কনভার্ট হচ্ছে, বা গতিশক্তি থেকে যখন সে থেমে যাচ্ছে তখন সেটা স্থিতিশক্তি রূপে জমা থাকছে। ওকে, তো এই হচ্ছে কিন্তু স্থিতিশক্তি, গতিশক্তি। এবার যদি বলা হয় স্থিতিশক্তির রাশিমালাটা কি, পোটেনশিয়াল এনার্জি মানে বলা হচ্ছে তোমার এম জি এইচ। এখানে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি রাশিমালাটা হচ্ছে এমজিএইচ। এমটা হচ্ছে বস্তুর ভর, এখানে এম হচ্ছে বস্তুর ভর, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ বলা হয়, আর এইচটা হচ্ছে ভূপৃষ্ঠের সাপেক্ষে কত উঁচুতে আছে। এক সেকেন্ড, তো এখানে শুনতে পাচ্ছ প্রত্যেকে? ওকে, হ্যালো। এইচ এখানে উচ্চতাটা ধরা হয়, কত উঁচুতে আছে স্থানের সাপেক্ষে যদি কল্পনা করা হয় সেটা উচ্চতা ধরা হবে। আর গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। বস্তুটা কি গতিবেগে রয়েছে সেই ভিটা গতিবেগ, এম হচ্ছে ভর, এবং তার সঙ্গে হাফ গুণ করতে হচ্ছে, এবং ভি গতিবেগের স্কোয়ার করতে হবে। আচ্ছা এবার বলো যে কাশী মহাজনপদ এর রাজধানী কোথায় ছিল? কাশীটা কোথায়? উত্তরপ্রদেশ পড়ছে, তাই তো? তো দক্ষিণ ভারতের কাশী মাদুরাই সেটা আলাদা প্রশ্ন। কাশী মানে দক্ষিণ ভারতে গেলে কিন্তু হবে না। আমরা ষোড়শ মহাজনের কথা যদি বলি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতবর্ষের উত্তর পূর্ব, উত্তর ভারত, মেনলি এই উত্তর পশ্চিম ভারতে 16টি ছোট ছোট মহাজন পদ গড়ে ওঠে। অর্থাৎ এখনকার রেসপেক্টে যদি বলি রাজ্য, বেশ কিছু রাজ্য গড়ে উঠেছে। তো সেই ষোড়শ মহাজন পদের মধ্যে একটা ছিল কাশী। ষোড়শ মহাজন পদের একটি ছিল কাশী মহাজন পদ। তো এর রাজধানী ছিল বারাণসী। অপশনে যারা করবে সঠিক উত্তর আছে। ওকে, গান্ধার মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ জেলা নিম্নের কোনটি? সহজ প্রশ্ন আছে, তো এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় থাকে। তোমরা অনেক সময় সহজ কোশ্চেনও কিন্তু ভুল হয়ে যায় একটু দেখার ভুলে,
এই যে জায়গাটা আছে দেখো, জনঘনত্ব কথাটা আর জনসংখ্যা কথাটার মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য আছে। জনসংখ্যা বলতে টোটাল কত মানুষ বাস করে, আর জনঘনত্ব মানে হচ্ছে এটা হচ্ছে টোটাল কত মানুষ বাস করছে এবং কতটা জায়গার উপরে সেটা দিয়ে ভাগ করতে হয়, অর্থাৎ প্রতি জন প্রতি বর্গ কিলোমিটার। এটা রেসপেক্টে কলকাতা, যেটা পশ্চিমবঙ্গের রাজধানী, সব থেকে বেশি জনঘনত্বপূর্ণ জেলা। যদি বলা হতো সব থেকে বেশি জনসংখ্যা আছে কোন জেলায়, ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে উত্তর চব্বিশ পরগনাতে। উত্তর চব্বিশ পরগনার জনসংখ্যা যদি 11 সেন্সাস অনুযায়ী কল্পনা করি, ওটা কিন্তু সেই 1 কোটিরও বেশি হয়ে যায়, ঠিক আছে, যেটা অনেক দেশেও নেই। ক্রোয়েশিয়া, পর্তুগাল বা এরকম ইউরোপের অনেক দেশে হয়তো 50-60 লাখ জনসংখ্যা। যাই হোক, পরবর্তী কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া হচ্ছে বাঁশি, রাকেশ চৌরাশিয়া রয়েছে, সেটাও বাঁশি। ওকে, তবলা ওস্তাদ জাকির হোসেন রয়েছে, গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে কিছুদিন আগে। রাকেশ চৌরাশিয়াও পেয়েছে গ্র্যামি পুরস্কার। আচ্ছা, সেতারে পণ্ডিত রবিশঙ্কর রয়েছে। সরোদে উল্লেখযোগ্য কে রয়েছে বলো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল কোনটি? মুঘল সাম্রাজ্যের, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের সূচনা করেছিলেন সম্রাট বাবর, এবং শেষ যদি আমরা দেখি সেই দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের সময় একেবারে টোটালি স্টপ। যদিও এটা মনে রাখতে হবে যে ঔরঙ্গজেব মৃত্যু পর্যন্তই মুঘল সাম্রাজ্যের আধিপত্য বা প্রতিপত্তি ওই সময় পর্যন্তই ছিল, তারপরে ততটা বলতে ছিল না বললেও চলে, মানে ছিল কিন্তু নামে ছিল, তারপরে সেই ক্ষমতা বা প্রভাব প্রতিপত্তি আর ছিল না। ওকে, তো মুঘল সাম্রাজ্যের সময়কালে সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা। এবার তুমি যদি সুলতানি যুগে ফিরে যাও, তখনও কিন্তু ফার্সি ভাষাই ছিল সরকারি ভাষা। অফিসিয়ালি আমরা যদি দেখি, এই ফার্সি থেকে পরবর্তী ভাষা কি হচ্ছে সরকারি ভাষা? ফার্সি থেকে সরকারি ভাষা হচ্ছে ইংরাজি, যেটা করছে কারা? ইংরেজরা, অর্থাৎ ব্রিটিশরা। যখন যারা ভারত শাসন করেছে সেই অনুযায়ী ভাষাটা চলছে। তো ইংরেজি ভাষা এটা কবে অফিসিয়ালি চেঞ্জ করা হয় ফার্সি থেকে, যদি প্রশ্ন হয় মনে রাখবে 1835 সালে। মেকেলে মিনিটস রয়েছে, মেকেলে প্রতিবেদন 1835, এবং তৎকালীন ভারতবর্ষের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং, তার সময়ে ইংরেজি ভাষাটাকে সরকারি ভাষা করা হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, রজমনামা, রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ, সেটি হলো কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকে বলো। রজমনামা যে গ্রন্থটির ফার্সি অনুবাদ? এটা হচ্ছে মহাভারত। দেখো, রজমনামা দেখলে অনেক সময় মনে হবে যে রামায়ণ, রামায়ণ কিন্তু নয়, মহাভারত। এবার তোমরা বলো, এই রজমনামা যেটা আমরা বললাম যে মহাভারতের ফার্সি অনুবাদ, এটি কে করেছিলেন, অনুবাদ কে করেন? যদি বলে অনুবাদ করেন, ফৈজির নাম মনে রাখবে, ফৈজি। ওকে, উপনিষদ, উপনিষদের ফার্সি অনুবাদ করছে দারাশিকো। উপনিষদ এর ফার্সি অনুবাদ করেন সেটা কিন্তু দারাশিকো।
দারা শিকো হচ্ছে সম্রাট শাহজাহানের বড় ছেলে। আচ্ছা, জ্যেষ্ঠ পুত্র বা বড় ছেলে। আচ্ছা, এবার বলো যে সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই যে সঙ্গীতটা কে লিখেছিলেন? আর এন ত্রিপাঠী, আল্লামা ইকবাল, মির্জা গালিব, কেউই নয়। বলো কি হবে সঠিক উত্তর? এটা হবে আল্লামা ইকবাল। অপশন বি কারেক্ট হয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো দেখতে থাকো। ওকে, আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি, যেটা রামায়ণ। রামায়ণের ফার্সি অনুবাদ করছে বদাউনি। এটাও একটু মনে রাখো, যদি পরীক্ষা আসে আর কি। ফার্সি অনুবাদ করেন আকবরের সময়। আমরা জানি একটা অনুবাদ বিভাগ গঠিত হয়, তার আগেও হয়েছিল একবার, সেটা হচ্ছে তোমার সম্রাট ফিরোজ শাহ তুগলকের সময়। তো ফার্সি অনুবাদ করছেন এটা বদায়ুনি। পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন রাজপুত শাসক আকবরের সমসাময়িক নন? এটাও কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমসে আসা কোশ্চেন। আকবরের সমসাময়িক নন নিম্নের কোন রাজপুত শাসক? মান সিং, উদয় সিং, অমর সিং, যশবন্ত সিং। বলো সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো সেটি লাইক করো, শেয়ার করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। সঠিক উত্তর মনে রাখবে যশবন্ত সিং। তিনি কিন্তু রাজপুত ছিলেন, বাট আকবরের সমসাময়িক নয়। তিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সমসাময়িক। ঔরঙ্গজেবের সমসাময়িক, এটাও মনে রাখবে। তাহলে যদি প্রশ্ন অন্যরকম ভাবে আসে তোমরা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, মান সিং, উদয় সিং, অমর সিং, তাহলে তারা আকবরের সমসাময়িক ছিল। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল শাসকের আমলে ভারতীয়রা তামাকের সঙ্গে পরিচিত হয় বা তামাকের চাষ শুরু হয়? ঔরঙ্গজেব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান। তো এখানে মনে রাখবে সম্রাট আকবরের সময় সূচনা হয়। জাহাঙ্গীর একবার তো তামাক প্রচলন বা তামাক চাষ বন্ধ করে, জাহাঙ্গীরের সময় তিনি বন্ধ করে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কোথায় ভারতের বৃহত্তম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম? বৃহত্তম হকি স্টেডিয়াম যার নাম বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম, যেখানে আমরা যদি দেখি 2023 সালে ফাইনাল খেলা হয়েছিল। কলিঙ্গ স্টেডিয়াম রয়েছে উড়িষ্যায়, খুব জনপ্রিয় হকি স্টেডিয়াম। তো বিরসা মুন্ডা ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়াম এটাও কিন্তু উড়িষ্যাতেই আছে। ওকে, এটাও কিন্তু কোথায়? উড়িষ্যাতে পড়ছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগদা কোথায় অবস্থিত? কোন রাজ্যে আছে বলো? সঠিক উত্তর মনে রাখবে ঝাড়খণ্ড। অপশন সি। পরবর্তী প্রশ্ন, লতা মঙ্গেশকর পুরস্কার প্রাপ্ত রবীন্দ্র জৈন তিনি কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে এটা হবে সঙ্গীত পরিচালক তিনি। একটি বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসছে। এখন বস্তু এবং ওই তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে যাওয়া হলে কি ঘটনা ঘটে? অর্থাৎ টোটাল সিস্টেমটাকে তুমি নিয়ে যাচ্ছ ওখানে, শুধু বস্তুটাকে নিয়ে যাচ্ছ বা শুধু তরল কিন্তু নয়। এখন অভিকর্ষজ ত্বরণ চাঁদে গিয়ে চেঞ্জ হবে, 6 ভাগের 1 ভাগ হবে ওজনের, 6 ভাগের 1 ভাগ ওজন হবে, কিন্তু সেটা শুধু বস্তুটার ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে কিন্তু নয়, উভয়ের ক্ষেত্রে। অর্থাৎ সিচুয়েশনটা সেম হবে, আগের মতোই ভাসতে থাকবে।
প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, বলো। নোবেল বিজয়িনী কে? প্রথম ভারতীয় মহিলা। সঠিক উত্তর কি হবে? ভারতের মহিলাদের মধ্যে যদি দেখি তিনিই আছেন, মাদার টেরেসা। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে। ওকে, এবার তোমরা বলবে, সালটা তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে যে কোন সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আমরা যদি শেষ ভারতীয়দের মধ্যে নোবেল পুরস্কার কে পেয়েছে যদি বলি, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বংশোদ্ভূত, তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 2019 সালে। ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাশ হয়? ভারতীয় নাগরিকত্ব আইন এটি পাশ হয় কত সালে? 1951, 52, 55, 56? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মনে রাখবে 1955 সালে। এই ধরনের কোশ্চেন অনেকটা রয়েছে। রাজ্য পুনর্গঠন আইন, নাগরিকত্ব আইন, এই সময়কালে বেশ কিছু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? গোল্ড কাপ কথাটি বা এই যে খেলাটি যুক্ত হচ্ছে হকির সঙ্গে। যদি বলে সাব গেমস, এটা কিসের সঙ্গে? ফুটবল, ঠিক আছে। বা ডুরান্ড কাপ, আইএসএল, এগুলো ফুটবল। আচ্ছা বলো, ভারতীয় সংবিধানে উপরাষ্ট্রপতি নির্বাচন কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে? ভাইস প্রেসিডেন্ট। বর্তমান ভারতবর্ষের উপরাষ্ট্রপতি আছেন জগদীপ ধনখড়, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই উপরাষ্ট্রপতি নির্বাচন যেটা আর্টিকেল অনুযায়ী কোন আর্টিকেলে পড়ছে? 60, 63, 66, 69? মনে রাখবে 66 নম্বর আর্টিকেলে পড়ছে। 66 নম্বর আর্টিকেলে উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয় বলা হচ্ছে। আচ্ছা, 63-তে বলা হচ্ছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন, বা উপরাষ্ট্রপতি পদের সম্পর্কে বলা হচ্ছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে। এটা মনে রাখবে, এটা আসে পরীক্ষায়। পাশাপাশি তোমাকে যদি বলা হয় আর্টিকেল 69-এ কি বলা হয়, তুমি বলবে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ। উপরাষ্ট্রপতি শপথ গ্রহণ, এটা রয়েছে আর্টিকেল 69-এ। আর একটা ইম্পর্টেন্ট ধারা এখানে রয়েছে 60 নম্বর ধারা। আর্টিকেল 60-তে বলা হচ্ছে রাষ্ট্রপতির শপথ। রাষ্ট্রপতির শপথ গ্রহণ, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ধারা। পাশাপাশি 61 আছে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট, 61 নম্বর আর্টিকেল। এবং 64 আর্টিকেল, এটাও খুব ভাইটাল। 64 আর্টিকেল কি বলা হচ্ছে যে উপরাষ্ট্রপতি পদ অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান। উপরাষ্ট্রপতি তার পদ অধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান, অর্থাৎ এক্স অফিসো অফিসার, এটা কিন্তু বলা হয়। পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয় নিম্নের কোথায়? পশ্চিমবঙ্গের রেল ওয়াগন তৈরি হয় নিম্নের কোথায়? এই যে অপশনগুলো আছে এটাও কিন্তু ডব্লিউবিসিএস এর কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। লিলুয়া, কাঁচরাপাড়া, দমদম, এখানে অপশন এ কারেক্ট হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকে তোমরা কানেক্ট আছো, দেখে রাখো আমাদের নতুন যে ফাউন্ডেশন ব্যাচ সেটা শুরু হয়ে গেছে অলরেডি। 15ই ফেব্রুয়ারি থেকে ক্লাস স্টার্ট হয়ে গেছে, 2 সপ্তাহ হতে গেল। প্রত্যেকে যারা ভর্তি হওনি চিন্তা ভাবনা করো, কারণ আগামী যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউবিপি তোমার পরীক্ষা, সেখানে কিন্তু এই ফাউন্ডেশন নিলেই তোমার প্রস্তুতিটা কমপ্লিট হবে। পাশাপাশি অন্যান্য এক্সামের জন্য যারা ট্রাই করছো বলবো এই ফাউন্ডেশন নিলেও তোমাদের কভার হবে, কারণ আমরা এখানে সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস করিয়ে দেব, যাতে করে তোমাদের যে কোনো এক্সাম তোমার একটা বেসিক জায়গাটা তৈরি হয়ে যাবে। ওকে, এটা মাথায় রাখো। পাশাপাশি আমাদের আরও 2টো ব্যাচ অলরেডি লঞ্চ হয়েছে।
মার্চ মাস থেকে ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে প্রচেষ্টা ব্যাচ। ডাব্লিউবিপি বা কেপি, ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা পুলিশের এসআইদের মেনের ব্যাচ, ডেসক্রিপটিভ ব্যাচ। এটা কিন্তু যারা ধরো এসআই পরীক্ষা দিয়েছো প্রিলিমস, এবার মেন দেবে, রেজাল্ট বার হয়নি, তোমার মনে হচ্ছে হ্যাঁ তুমি কোয়ালিফাই করবে, অবশ্যই নিতে পারো। ওকে, এখন তো ওয়ান লাইনার কোশ্চেন আসে। পরবর্তী একটা ব্যাচ, সেটা হচ্ছে প্রয়াস, পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 কে কেন্দ্র করে, এটা অনলি পার্ট 2 ফর পিএসসি ক্লার্কশিপ। এটাও একটা ডেসক্রিপটিভ ব্যাচ। আমরা জানি যে ক্লার্কশিপের পার্ট 2-তে রয়েছে ইংরাজি 50, বাংলা 50। একটা লেখার অভ্যাস থাকা জরুরি, যদিও পরীক্ষা হয়নি প্রিলিমসই, পার্ট 2 সেটা আরও দেরি আছে। তার মানে এই না যে সব লেটে লেটে শুরু করতে হবে তোমার, তুমি অ্যাডভান্স থাকতেই পারো। ওকে, এটা মাথায় রাখো। এটা তোমার একটা প্র্যাকটিস ব্যাচ, মানে পার্ট 2 এর উপরে। এবং এএনএম জিএনএম, এই ব্যাচটা অলরেডি 1 মাস হয়ে গেছে। ওকে, যদি কেউ ভর্তি হতে চাও, এএনএম জিএনএম পরীক্ষা হবে জুলাইতে। এই যে জুলাই এএনএম জিএনএম পরীক্ষাটা হবে, ডেট অলরেডি ফিক্সড হয়ে গেছে, ফর্ম ফিল আপ এখনো হয়নি। তো এএনএম জিএনএম এর যে সিলেবাস যদি দেখো সায়েন্সের ওপরে, এবং এটা এইচএস পাস করে দেওয়া যায়। যে কোনো ব্যাকগ্রাউন্ড, তোমার সায়েন্স থাকুক বা আর্টস থাকুক, 11-12 ওটা ম্যাটার নয়, বা এখানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই পরীক্ষাটা দেওয়া যায়, দিতে পারে, এটা মাথায় রাখো। তো এএনএম জিএনএম যদি কেউ দিতে ইচ্ছুক হও, আমাদের ব্যাচ রয়েছে, ভর্তি হতে পারো। 22 জানুয়ারি থেকে ব্যাচ শুরু হয়েছে, এবং টোটাল এই বেশ কিছু ব্যাচ, যে ব্যাচের কথাগুলো বললাম, এই ক্লাসগুলো তোমরা আমাদের TWS একাডেমি যে অ্যাপ আছে, অ্যাপে কিন্তু করানো হবে, মাথায় রাখো। হেল্পলাইন নাম্বার রয়েছে, একবার ফোন করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? বলো, কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন? দেখো, কিছু পিওয়াইকিউ রাখা হয়েছে, কারণ কি ধরনের কোশ্চেন আসে পরীক্ষাগুলোই। আমরা যদি পিএসসির পরীক্ষাগুলো দেখি, পিএসসির সব রকম পরীক্ষায়, ডব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষা যেগুলো হচ্ছে, ধরো পিএসসি ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কোশ্চেন কিন্তু একটু ঘোরাফেরা করে। ওকে, বা এই ধাঁচেই থাকে। মনে রাখবে বাবর নামা, যেটা বাবরই রচনা করে, বাবরের আত্মজীবনী বাবর নামা, এটা কোন ভাষায় যদি বলা হয়? বাবর নামা। যেটা হচ্ছে তোমার চাকতাই তুর্কি, বা মনে রাখবে যে তুর্কি ভাষায়, তুর্কি ভাষায় লেখা। ওকে, আরেকজন লেখেন, সেটা হচ্ছে জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীরি বা জাহাঙ্গীর নামা, সেটা জাহাঙ্গীর নিজে রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? আচ্ছা, আমাদের পৃথিবী, তাই তো, পৃথিবীর উপগ্রহ একটা, চাঁদ। মঙ্গলে রয়েছে দুটি। তো এর মধ্যে এমন টোটাল গ্রহ আছে 8টি, প্লুটোটা বামন গ্রহ। তো এই 8টি গ্রহের মধ্যে আমরা যদি দেখি, বুধ এবং শুক্র, এদের কোনো উপগ্রহ নেই। আর বাদ বাকি কারো একটা দুটো বা অনেক অনেক একাধিক রয়েছে। রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন কাদের কাদের? বলো, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি, ইউপিএসসি চেয়ারম্যান, অন্যান্য সদস্য, রাজ্যপাল, সবগুলি। তাহলে এখানে যদি আমরা দেখি অপশনগুলো, সঠিক উত্তর হবে সবগুলি, অপশন ডি। হোয়াইট ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি? ভিট্রিয়ল থেকে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, মনে রাখবে আমরা হোয়াইট, রেড, গ্রিন সব রকম ভিট্রিয়ল কথা বলি ক্লাসে। হোয়াইট বা সাদা হচ্ছে দস্তা, জিঙ্ক সালফেট 7H2O, FeSO4 7H2O, এটা হচ্ছে গ্রিন, সবুজ। আর কপার সালফেটটা হচ্ছে ব্লু, নীল ভিট্রিয়ল, H2SO4 অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। আর কোবাল্ট সালফেট COSO4, ওটা হচ্ছে রেড ভিট্রিয়ল। নিচের কোনটি জাহাজ নির্মাণ কেন্দ্র নয়? এটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল,
তো আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, যেটায় রেল ইঞ্জিন তৈরি হয়, বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়, তাহলে এটা জাহাজ নির্মাণ কেন্দ্র নয়। অপশন ডি এখানে কারেক্ট হবে। তোমরা হোমওয়ার্ক করবে আজকের এই কোশ্চেন, যে নিম্নের কোন জেলায় লিঙ্গানুপাত সবচেয়ে কম আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় লিঙ্গানুপাত বা সেক্স রেশিও কম আছে? এটা হোমওয়ার্ক থাকলো। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে একটু জানিয়ে দেবে যে আজকের 26 কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হলো। আমাদের দুটি চ্যানেলে ইউটিউবে ক্লাস করানো হয়, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি। সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো, এবং আমাদের TWS একাডেমি নামেও অ্যাপ রয়েছে প্লে স্টোরে, এখানে তুমি পাবে আমাদের পেড কোর্স। ওকে, তাহলে যারা কানেক্ট ছিলে প্রত্যেকে সেশনটা লাইক শেয়ার করে দিও, পড়াশোনা করতে থাকো ভালো করে। অনেক অনেক শুভকামনা থাকলো তোমাদের জন্য। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবে, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। ওকে, টাটা, বাই।